ছি 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 16 ডিসেম্বর কালো দিবস, কই তার তো প্রতিবাদ করছেন না কেউ। 5 আগস্টের পর যেভাবে সারা দেশে টার্গেট করে নির্যাতন করা হচ্ছে, টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, টার্গেট করে 5 আগস্টের পর 5 আগস্টের পর থেকে, এবং মুক্তিযুদ্ধকে 2.0 নাম দেওয়া হচ্ছে। বাংলাদেশ তৈরি না হলে আজকে যে জামায়াতে ইসলাম ক্ষমতা আসার কথা ভাবছে সেটা ভাবতে পারতো? মুক্তিযুদ্ধের কথা বন্ধ করার মতো কোনো শক্তি নাই বাংলাদেশে। সাইদি সাহেবকে প্রতিক্রিয়া দেখানো, আরেকটা হচ্ছে যে এটাকে যদি সরকার যদি পতন ঘটাতে পারি তাহলে কিন্তু আর কোনো বিচার এগুলো হবে না, এবং আলটিমেটলি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। বাংলাদেশের অনেক দল আছে যারা ক্ষমতায় গেলে পরে এই কথাগুলি বলা যাবে না। বলা যাবে না এই জন্য যে আসলে তাদের কার্যক্রমের ভিতর দিয়ে তারা এক ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে সুস্পষ্ট করেছেন। 71 যে 25শে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলি সাক্ষী, অন্য কেউ না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন রাজাকারদেরকে মানুষ যেরকম মনে রাখবে, মুক্তিযোদ্ধাদেরকে মনে থাকবে। যতদিন এই পতাকা থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন এই মানচিত্র থাকবে ততদিন এই মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন আমাদের জাতীয় সঙ্গীত থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক। আপনি যতই অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেন, এই বিজয়ের মাসে এই আলোচনা চলবেই চলবে। আচ্ছা ধরে নিলাম 30 লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কারা করেছে? পাকিস্তান করেছে, এই দেশি দোষরা করেছে। তাতে নিয়ে আমাদের এটা নিয়ে আমাদের এত অ্যালার্জি কেন? এই বিতর্কটা তুলতে হবে কেন? আমি তো এই 30 লাখ মানুষের কথা বলছি না যে বিএনপি করেছে, আমি তো বলছি না যে সিপিবি করেছে, অমক করেছে, আওয়ামী লীগ করেছে, আরে পাকিস্তান করেছে। এতদিন যা প্রতিষ্ঠিত সত্য হয়ে আসছে, হতে পারে 25 লাখ, হতে পারে 20 লাখ, হতে পারে 15 লাখ, হতে পারে আবার 35 লাখ। সেটা নিয়ে বিতর্ক কেন করতে হবে? এবং এখন তো ওপেন বলা হচ্ছে 7,000 মানুষ শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধ নাকি 7,000 মানুষ শহীদ হয়েছে। আরে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হয়। আপনি বুঝতে পারছেন কোথায় আছি আমরা? এসব ফাজলামো বন্ধ করেন এগুলা। 7,000 তো তালিকা আছে, এগুলো কথা বলার সুযোগ করে দিচ্ছেন। মানে আমিও তো আপনাদের আমরা তো তালিকা আছে, তালিকা 7,000 আছে। করে দিচ্ছি। ছি 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 16 ডিসেম্বর কালো দিবস, কই তার তো প্রতিবাদ করছেন না কেউ। বিজয় দিবসকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আটলান্টিকের ওপাশে বসে লজ্জা নাই, ঘেন্না নাই, আমরা এগুলো প্রতিবাদ করছি না, আমরা শহীদের সংখ্যা নিয়ে মাতামাতি করছি। বাংলাদেশে অনেক ধরনের সমস্যা আছে, এগুলো নিয়ে কি শুরু করেছেন আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে? আজকে শহীদদের নিয়ে আপনারা বিতর্ক তুলছেন, এবং এইগুলোকে বয়কট করে টেলিভিশন ডাকবেন না প্লিজ। আমি তো বললাম যে আমিও গণমাধ্যম করবি, এই দায় আমার কাঁধে বার্তায়, কিন্তু অহেতুক তর্ক করার জন্য, টিআরপি বানানোর জন্য এগুলো, এইসব ফালতু লোকদেরকে ডাকবেন না যারা এগুলো ছড়াচ্ছে। গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের ইতিহাসে মীমাংসাটা কোথায় আসতে হবে? অবশ্যই যদি বিচার করতে হয় সবার করতে হবে। আপনি সব যুদ্ধাপদের সম্বন্ধে কিছু বলছেন না, আপনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন, আপনি এক ফ্যাসিবাদ বলে এই ধরনের কথা তুলছেন, আর বিচারের কথা বলছেন যে বিচার না করে যুদ্ধাপরাধের বিচার কি আবার হবে? হয়েছে তো মনে হয়। সবার বিচার তো হয়নি, টোকেন বিচার হয়েছে, টোকেন বিচার হয়েছে। যুদ্ধাপরাধ কি এই 6-7 জন করেছিল যে 6-7 জনের ফাঁসি হয়েছে? একজন তো বেরিয়ে গেলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আদালতের মানে কি বলে রিভিউ পিটিশনের মাধ্যমে বেরিয়ে গেলেন। আমি সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে মীমাংসা তো হয়নি, হয়েছে। এখন আপনি 71-এ যাদের দায় রয়েছে সেই বিষয়ে কোনো কথা বলছেন না। তার শাসন ব্যবস্থায় অনেক ত্রুটি ছিল, দুর্নীতি ছিল, স্বজনপ্রীতি ছিল, আপনি আলাদাভাবে বিচার করুন, কিন্তু দয়া করে খন্দকার মোস্তাকের সাথে এক্সাম্পল দিয়ে এটা করেন না। আপনি খন্দকার মোস্তাককে খারাপ কেন বলবেন? এটা দিয়েন না। আপনি খন্দকার মোস্তাককে খারাপ কেন বলছেন? একজন মুক্তিযোদ্ধা হওয়ার পরেও যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, এরপরও তার অবদানকে অস্বীকার করবেন মুক্তিযুদ্ধের সময়, কিন্তু তার পরবর্তী কার্যক্রমের কারণে আপনি তাকে ঘৃণা করছেন। এখন এজন্য আজকে পান্নাভাই ইন্টারফেয়ার করছেন, পান্নাভাই করছেন যে শেখ মুজিবুর রহমানের সাথে মিলানো দরকার নেই। যিনি রাজপথে ছিলেন, মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তী তার কার্যক্রমের কারণে তাকে মানুষ ঘৃণা করছে। তো সুতরাং যে 71 সালে খারাপ কিছু করবে, তার অবদানের কারণে, পরবর্তী অবদানের কারণে মানুষ অস্বীকার করবে। আপনি বলেন যে মানুষ সম্মান করছে না বলে জোর করে সম্মান নিতে হচ্ছে। দেখেন, জামাতের বিষয়ে এই পান্নাভাই যেটি বলল, যুদ্ধাপরাধী নিয়ে সরকার গঠন বা যুদ্ধ অপরাধী শব্দটা আপনি কিভাবে বলবেন? মুক্তিযোদ্ধা সংসদ যেটা আছে ওটা তো একটা দলীয় দালাল সংগঠন, আপনি নিশ্চয়ই জানেন। এটা বিএনপি আমলে বিএনপির গান গায়, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের গান গায়, এবং নেতৃত্বও তারা সেভাবে নির্বাচিত করে। এখন ডক্টর ইউনূসের গুণগান গাচ্ছে, এগুলোকে ওইগুলারই দিয়েছে। সো আপনি যদি সংগঠনগতভাবে বলেন তাহলে নাই, কিন্তু ব্যক্তি পর্যায়ে তো অনেকে ক্ষুব্ধ, ব্যক্তি পর্যায়ে তো অনেকে শেখ হাসিনাকে পছন্দ করেন নাই, এরকম রাজনীতি উনি কেন করছেন, ভোটাধিকার কেন খর্ব করেছেন, এগুলো তো আছে। এবং মুক্তিযোদ্ধাদেরকে যে 5 আগস্টের পর
যেভাবে সারা দেশে টার্গেট করে নির্যাতন করা হচ্ছে, টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, টার্গেট করে 5 আগস্টের পর 5 আগস্টের পর থেকে, এবং মুক্তিযুদ্ধকে 2.0 নাম দেওয়া হচ্ছে। তো সব কিছু তো একটা চক্রান্তের মধ্যে হচ্ছে যে স্বাধীনতা 71 সাল মুছে দিতে হবে। এখন নতুন স্বাধীন হয়েছে, আমরা নতুন করে 47-এর পরে আমরা স্বাধীনতা পেয়েছি। সো নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে। তো এগুলাতে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ক্ষুব্ধ। এবং এটাকে যদি চেতনা বলা হয়, যে চেতনার ব্যবসা যদি বলা হয়, তাহলে এটা একটা ভুল কনসেপ্টে যাবে। যেমন জুলাই আলারা যেমন করছে চেতনার, আপনি যেটা বললেন কোথায় জানি জুলাইয়ের একজন চেতনা ব্যবসা করছিল, সে এগুলো হচ্ছে চেতনা। কি তো দোকান থাকে না যে আপনি কিনে নেবেন? চেতনা কি মানে একটা নীতি আদর্শ। সে যদি মুক্তিযুদ্ধের নীতি আদর্শ যদি এগোতে থাকে, আপনার তো সেখানে বলার কিছু নাই। আরেকজন যদি জুলাইয়ের আদর্শে বিক্রি করতে থাকে, জুলাইয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, সেখানে তো আমাদের কোনো আপত্তির কিছু নাই। কারণ জুলাই নিয়েও তো অনেকগুলো, ফুয়াদ বলছিলেন যে কোনো হয় নাই না, এখানে চেতনার ব্যবসা, যদি জুলাই চেতনার ব্যবসা খুব জমজমাট চলতেছে। জুলাই চেতনা নামে নানা ব্যানার বের হয়ে শাহবাগে অমুক জায়গায় তমুক জায়গায় মিছিল করতেছে। যত মানে জুলাইয়ের পরে যত অপকর্ম, যত মব সংস্কৃতির সাথে জড়িত, সবগুলো কিন্তু জুলাই নাম দিয়ে হচ্ছে। জুলাই ছাড়া কি কোনো একটাও হয় নাই। এখন লোকজন বলতেছে যে আওয়ামী লীগ যে জুলাই চেতনা বিক্রি করেছে, মুক্তিযুদ্ধের চেতনা যে বিক্রি করেছে, দ্যাট ওয়াজ রাইট। কারণ এখন দেখা যাচ্ছে যে 5 আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কথাও বলে না। বিএনপি আজ মুক্তিযুদ্ধের একটা দল, সেখানে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা হয়, কিন্তু তার দল মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলে না। মুক্তিযোদ্ধাদের অপমান নিয়ে, বঙ্গবন্ধুকে অপমান নিয়ে, 32 নম্বর ভাঙ্গা নিয়ে তারা কোনো কথা বলে না। তারা বরং রুমিন ফারহানা তো আর দলীয় না, এটা তো দল থেকে বলছি, যেমন দল যে আফল করা, যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই, যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এই দেশকে স্বাধীন করার জন্য, তিনি স্বাধীনতা চান নাই। উনি ওই রাতে পালিয়ে গেছেন। ওই রাতে উনি খুব ভালো করে জানেন যে আর্মিরা কাকে চায়। আর্মিরা যদি উনাকে না পায় এদেশে কেমন ম্যাসাকার করবে, ওনার বলা বহুবার বলেছেন। আমি তাদের আমাকে করেছে, বলছে আমাকে ওরা ওদের টার্গেট, আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না। আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে, ভারত থেকে আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর, এইভাবে, যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর, এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায়, ওদের কলজা ফেটে যায় যে কীভাবে এই সোনার পাকিস্তান থেকে আমরা পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম। সে এদের এরা এই যে যারা 2.0 স্বাধীনতা, তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। শুধু আমি একটা সংশোধনী দিতে চাই ওয়াদকে নিজে জানার জন্য। এই যে 71, এই যে 25শে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেটা আমার ফ্যামিলি সাক্ষী, অন্য কেউ না। আমার চাচা, উনি চিটং ছাত্রলীগের নেতা বখতিয়ার উদ্দিন চৌধুরী, উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী। রাত 12টার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে, বলে যে তোমরা যাও, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে। এটা রাত 12টার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন এটা কিভাবে দিয়েছেন, এটা ওহি থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি জানি না, বাট উনি দিয়েছেন। এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এগুলো তো আছে, এগুলো তো ডকুমেন্টেড। এগুলো নিয়ে তর্ক করার সময় ব্যয় করা। তাজউদ্দিন আহমেদের ডায়েরি, তো তাজউদ্দিনের ডায়েরি কি না আছে, কে কীভাবে প্রকাশ করছে, তাজউদ্দিনের কি, সেটা নিয়ে আমি করবো না। আমি যেগুলো আমি দেখছি, আমারগুলো আমি দেখছি, আমারগুলো বলতেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি। কার ডায়েরিতে কে কি গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না। আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছে যে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের, মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মানে শেখ হাসিনা, মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা কত বছরে এই দেশটাকে ধ্বংস করে দেখেছে, কিছুই করে নাই। আমাদের যে এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি, আমাদের এটা ভিত্তি এত স্ট্রং, আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং, আমাদের ওই অর্থ উপদেষ্টা বারবার বলে থাকেন, মনে হয় যেন এগুলা মিছা কথা। এবং ডক্টর ইউনূস ধ্বংসস্তূপ থেকে উনি 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে, মানে 72-এ ক্ষমতা নিয়েছেন,
ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু, এই দেশটা কিছুই ছিল না, আর্মি ছিল না, ইয়ে ছিল না, উনিই বানাচ্ছেন সব কিছু, তাতে হয়ে গেছে। আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন, এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে। এর আগে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল, বাজার করে যে বাজার থেকে খেতে পারছে সেটাই চাচ্ছে। এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে। আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে, গুম এবং খুন, খুন তো হচ্ছে, অহরহ হচ্ছে, গুমের যে বিষয়টা ছিল, গুম কালচার, যেটা যে আয়নাঘর কালচার, এইটা ছাড়া, এবং ক্রস ফায়ার, দু একটা হয়েছে ক্রস ফায়ার, ক্রস ফায়ার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই। ধ্বংস কত প্রকার এবং কি কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে। সমাজকে যে টুকরা টুকরা করে দিয়েছে, একজনের ভাই ভাই লাগাচ্ছে, রাজনৈতিক ঘরে ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে, এই সরকারই সব করেছে। এখন এই বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশন দিয়েছে যে ৭৮% তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্ছ্বসিত। ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে, আমার ভাইয়ের কথা হয়েছে, তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা, সেটাকে বিকৃত, তারা বুঝেই নাই এটা কিভাবে উপস্থাপন করেছে, সেটাতে একটা হচ্ছে মানে ভুয়া বলে তারা প্রমাণিত, ভুল তথ্য, মানে কিভাবে জরিপ করতে হয় সেই বিশ্লেষণ তারা করতে পারে না, সেই কারণে এটা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর, আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে। তো প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুণগান গাইবে কেউ বা একটা অর্গানাইজেশন জরিপ করবে, তাদের বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনাল, এদের প্রাণভ্রমরা কোথায় এবং কেন এগুলা করতেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা যখন এই পরিস্থিতিতে, এবং বলছে যে আমাদের রিজার্ভ আছে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না, বাইরে থেকে আসছে না, বাইরেরটা বাদ দেন রে ভাই, আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা, তারা তো করছে না। কেন করবে? কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না। ওইখানে তো চাঁদাবাজরা যাচ্ছে, ওখানে বিএনপির চাঁদাবাজ যাচ্ছে, জামাতের চাঁদাবাজরা যাচ্ছে, অন্য তো এনসিপির চাঁদাবাজরা যাচ্ছে। এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না। আগে তো একটা চাঁদাবাজির একটা কোটা আছে যে আমি কত % চাঁদা দেবো, এখন তো 3 গ্রুপ আসতেছে, তারপরে এক দলেরও আবার 3 গ্রুপ যায়। আমি কথা বলতেছি বলে যে ভাই বিএনপি থেকেই যায় 3 গ্রুপ, কারে চাঁদা দেবো, কীভাবে করতে? এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আছে, এই জন্যই বসে আছে। এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক, একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তালবাহানা করেন না, ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন, ডক্টর ইউনূসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক, দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই। আমরা চাই যে যেই রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে, সেটা যেই আদর্শের হয়ে থাকুক, জনগণের ভোটে আসবে তারা, কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে। আরেকটা বিষয় আপনারা তো ধরেই নিয়েছেন, জামাত আপনারা ছাড়া তার কাউরে আনবেন না, তবুও সুখে থাকে না আপনারা। আওয়ামী লীগের ভোট দিয়েন না, জামাতকে ভোট দিতে দিয়েন না, জামাত না, জাতীয় পার্টিকে ভোট দিতে দিয়েন না, নিজেরা ভোট করে তবু একটা সরকার আনেন, তবু একটা চেহারা আমরা দেখি যে কী ধরনের সুখের নহর আপনারা কিভাবে বয় দিতে পারেন। সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে। জাতি এটা এই জন্যই চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে, যেটা যে 5 আগস্টের পর থেকে যারা যে মানে আগে ছিল, এটা বলে কড়াইতে ছিল, তারপর এখন আগুনে পড়ে গেছে, এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চায়, জনগণ উত্তরণ চায়। জনগণ, আপনারা রাজনীতি করেন, আপনাদের আরো বেশি বেশি বোঝা উচিত জনগণ কি চায়। জনগণ তো বলতেছে, আপনারা জনগণের কাছে যান না, হয়তো জনগণের কথা শুনেন না, আপনারা হয়তো একতরফা শোনেন, হয়তো আপনারা আরেকটা শ্রেণী আছে, ওই শ্রেণীর কাছে যান না, আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্প আপনাদের ভালো লাগে, যে ডক্টর ইউনূস শান্তিতে রেখেছে আমাদেরকে, ডক্টর ইউনূসের পরে আমরা যারা ক্ষমতায় আসবো তারাও শান্তিতে নহর বইয়ে দেবো। মাহবুব কামাল সাহেব এটা বলেছেন, এনসিপি ক্ষমতায় গেলে বলা যাবে? এটাও তো জিজ্ঞেস করতে হবে। এনসিপি যদি কালকে ক্ষমতায় যায় তাহলে কি উনি যে না জরিপে না আসুক, জরিপে তো একমাত্র কথা না, বাংলাদেশের এরকম অনেক দল আছে যারা ক্ষমতায় গেলে পরে এই কথাগুলি বলা যাবে না এই জন্য যে আসলে তাদের কার্যক্রমের ভিতর দিয়ে তারা এক ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে সুস্পষ্ট করেছেন। তো এই প্রশ্ন করার কোনো কারণ নাই, এই জন্য যে মানুষ জানে কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে আর কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে
কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। কিন্তু ওনাদের মুক্তিযুদ্ধের নেতারা তো কথা বারবার বলতে বলে জামায়াত ক্ষমতা গেলে মুক্তিযুদ্ধের কথা বলতে বাধা দেওয়ার মতো শক্তি থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বন্ধ করার মতো কোনো শক্তি নাই বাংলাদেশে, অন্তত যতদিন বাংলাদেশ নামটা টিকে আছে। এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে লিখতে হবে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে, লিখতে হবে 47 পরবর্তী পাকিস্তানিদের অত্যাচার, বৈষম্য, আমাদের উপরে নানান ধরনের নির্যাতন এবং আমাদেরকে প্রতিনিয়ত বঞ্চিত করে পাকিস্তানে যে একের পর এক রাজধানী তৈরি হতো সেই গল্প বলতে হবে কিভাবে আমাদের উপরে তারা তাদের ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে ভাষা এমনকি পাকিস্তানের লোকও সবাই কথা বলে না, সেই ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিভাবে অগণতান্ত্রিক শাসন তৈরি করে আমাদের এখানে একের পর এক নির্বাচনকে তারা ব্যর্থ করে দিয়েছিল, কিভাবে স্বৈরাচার সেই সময় তারা কায়েম করেছিল। আইয়ুব খান কি গণতান্ত্রিক ছিল? ইয়াহিয়া গণতান্ত্রিক ছিল? ইস্কান্দার মির্জা গণতান্ত্রিক ছিল? পাকিস্তান তার নিজের দেশের একটা কনস্টিটিউশন এখনো পর্যন্ত ঠিক মতো লিখতে পারেনি। অতএব মুক্তিযুদ্ধের কথা লিখতে গেলে, মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে আমাদের গৌরবের কথা বলতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে বাংলাদেশ আসবে, বাংলাদেশের কথা বলতে গেলে মুক্তিযুদ্ধ আসবে। এমনকি বাংলাদেশ তৈরি না হলে আজকে যে জামায়াতে ইসলাম ক্ষমতা আসার কথা ভাবছে সেটা ভাবতে পারতো? পাকিস্তানে পারে জামায়াতে ইসলাম ক্ষমতা আসতে? এটার দায় কি আওয়ামী লীগকে দেবেন না? দায় কার তার তো ইম্পর্টেন্ট না। এই যে শোনেন দায় কার এটা তো ইম্পর্টেন্ট না। আপনি আমি তো এখানে বিচার করতে বসি নাই, আমরা এখানে বসেছি কি হতে পারে কি হতে পারে না এটা বলার জন্য। বিচার তো হচ্ছে, কার দায় কি সেটা বিচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে কি হতে পারে বলে আমি মনে করি। আমি যেটা মনে করি যে বাংলাদেশে সবসময় মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিরোধী দুইটা শক্তি কার্যকর ছিল, এবং যখন ইলেকশন হয়েছিল তখনও কিন্তু সকলে তারা আওয়ামী লীগকে ভোট দেয় না, আওয়ামী লীগের বিরোধীরা ছিল না। যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখনও তো সবাই বাংলাদেশের পক্ষে থাকে নাই। যেটা আমরা খুব আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি যে একদল মানুষ এসে বলছেন যে তারা পাকিস্তান চেয়েছিলেন কিন্তু তারা যুদ্ধে অপরাধ করেন নাই। পাকিস্তান চাওয়াটাই একটা অপরাধ। যখন গোটা জাতি মুক্তির সংগ্রাম করছে, আপনি সেই মুক্তির বিরুদ্ধে যাওয়া মানে আপনি অপরাধ করেছেন। আজকে যখন স্বৈরতন্ত্র বা স্বৈরতান্ত্রিকের পক্ষে থাকা অপরাধ হয়ে গিয়েছে, তাহলে পাকিস্তানের পক্ষে থাকা কোনো অপরাধ না। আপনি চিন্তা করেন কত ফ্লড যুক্তি। আজকে যখন আমরা বলি যে এই 24-এর গণ আন্দোলনের বিপক্ষে যাওয়া এটা একটা অন্যায়, আমরা যখন বলি যে এই যে প্রাণক্ষয় হয়েছে সেই প্রাণক্ষয়কে স্বীকার না করে স্বৈরতান্ত্রিক সরকারকে ফিরিয়ে আনা বা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা একটা অন্যায়, অথচ সে একই লোকেরা কি বলে যে ওনারা পাকিস্তান চেয়েছিলেন, স্বাধীনতার বিরোধী ছিলেন কিন্তু রাষ্ট্রের বিরোধী ছিলেন না এবং করেন নাই, তারা কোনো যুদ্ধাপরাধ করেন নাই। কিন্তু এই যে বাংলাদেশ না চাওয়াটাই যে একটা অপরাধ, এটা কেন হবে না? যদি আন্দোলনের বিপক্ষে গেলে সেটা অপরাধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল সেটা অপরাধ ছিল না? এইবার আসেন তৃতীয় বিষয়টা আমি বলি, কারণ এটাই শেষ কথা। এরপর আমি যাবো আর কি, আজকে আর হাতে সময় নেই আমার, আপনার সময় আছে কিনা জানি না। এই মুহূর্তে আমাদের সামনে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে গণতন্ত্র। এই পুরো যা কিছু হয়েছে বাংলাদেশে, এটা হয়েছে অগণতান্ত্রিকতার কারণে, স্বৈরতান্ত্রিকতার কারণে। প্রকৃত বিরোধী দল বা প্রকৃত বিরোধীদেরকে কথা বলতে না দিয়ে গৃহপালিত বিরোধী দল তৈরি করার মধ্যে দিয়ে, রাজনীতিকে প্রভাবিত করার মধ্যে দিয়ে, সরকারি যন্ত্র কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করার মধ্যে দিয়ে, ফলে যদি গণতন্ত্র আসে তাহলে এই জিনিসগুলি এমনিতেই সেরে যাবে। এই পুরো ব্যাপারটা কিরকম, একটা রোগীকে কল্পনা করেন, সেই রোগীর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, অর্থাৎ শরীরে যে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট এগুলির মাত্রা ঠিক নাই। ওইটা ঠিক না করা পর্যন্ত ওই রোগীর শরীর আপনি যে ওষুধ দিবেন, যাই দিবেন, নাই দিবেন, কোনো কাজ করবে না। এই আমাদের গণতন্ত্র না থাকাটা হচ্ছে ওই রকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আমাদের যখন এই গণতন্ত্র আসবে, গণতন্ত্রের ভুল ত্রুটির মধ্যে দিয়ে মানুষ তার অধিকারকে প্র্যাকটিস করবে, রাজনৈতিক দলগুলি আরও পরিশুদ্ধতার দিকে যাবে এবং জনগণের রায় যত আমরা পাবো ততই এই ধরনের উজবুকি বা উদ্ভট কথাবার্তা বলা লোকগুলি কমে যাবে। আর লোকে কেন ভাবছে জামাত ক্ষমতা আসবে? এটা তৈরি করা হয়েছে। কেউই ক্ষমতা আসবে এটা আলাদা করে ভাবার কোনো সুযোগ নাই যতক্ষণ না ভোট হয়। কিন্তু এই যে হঠাৎ করে পারসেপশনটা তৈরি হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে আপনি দেখবেন সারা বাংলাদেশে ছাত্র সংসদে নির্বাচন না দিয়ে 4টা ইউনিভার্সিটিতে নির্বাচন দেওয়া হয়েছে, যেই নির্বাচনগুলির 2টাতে এমনিতেই সবসময় জামাতপন্থী যে ছাত্র সংগঠন তারা এগিয়ে থাকে, আর বাকি যে 2টা সেখানে জাহাঙ্গীরনগরে তাদের এক কাছাকাছি লড়াই হতো। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যালেন্সটা চেঞ্জ হয়েছে এবং এটা হওয়ার একটা কারণ আছে, আমি সেটা আপনাকে বলে দিই। বিগত 16, 17, 20 বছর ধরে বাংলাদেশের মধ্যবিত্তরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেয় এবং বিগত সরকারের প্রধানমন্ত্রী
ডিগ্রির সমকক্ষতা তৈরি করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেন যে এইখানে বিভিন্ন রাজনীতি প্রভাবিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়। ভর্তি ছাড়া, ভর্তি পরীক্ষা ছাড়া না, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়, কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাদেরকে পাঠিয়ে দেয় আমাদের পরিবার পরিজন, তারা অনেকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আর যায় না। যায় না নাকি টিকে না? ভর্তি না, টিকে না, এই কথাটা ঠিক না। যারা পরীক্ষা দেয় তারা মেধার ভিত্তিতে টিকে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই ডিগ্রি সমকক্ষতা তৈরি করে দেওয়ার কারণে একটা বিরাট সংখ্যক লোকজন সেখানে পরীক্ষাও দিতে পারছে এবং তারা সেখানে ভর্তি হচ্ছে, এবং সেই কারণে এই ব্যালেন্সটা চেঞ্জ হচ্ছে। পরীক্ষা দিতে পারার সুযোগ করে দেওয়া, তো সেজন্য তো পরীক্ষা করে দিতে পারার সুযোগ আর একটা ডিগ্রি সমকক্ষতা করা এক না। পরীক্ষা দেওয়ার সুযোগের জন্য আপনি ডিগ্রি সমকক্ষতা করার আগে এইটার ক্যালিব্রেশন করেছেন, ওইখানে কি পড়ানো হয় এখানে কি পড়ানো হয় সেটাকে সমকক্ষতায় নিয়ে এসেছেন। একই বই পড়ে, একই রকম শিক্ষা ব্যবস্থা, সকালবেলা উঠে একদল স্কুলে গিয়ে সবাই পিটি করে আর আমার সোনার বাংলা গান গায়, আরেক জায়গাতে সোনার বাংলা গান গাইলে পিটায়। আপনি যদি ডিগ্রি সমকক্ষ করে দিলেন, ওনার তো জননী হওয়ার শখ হয়েছিল, উনি জননী হয়েছেন, জননী হয়ে তো এখন উনি অন্য দেশে আছেন, আর এইখানে এইরকম একটা ইমব্যালেন্স তৈরি করে দিয়েছেন। উনি তো একটা দুইটা জননী হন নাই, মানবতার জননী হয়েছেন, তারপরে কওমের জননী হয়েছেন, নিজের দলের লোকজনের জননী হয়েছেন, রোহিঙ্গাদের জননী হয়েছেন। কোনো উদ্দেশ্য ছিল নিশ্চয়ই, কি ছিল উনি জানে। জি, একটা প্রশ্ন হয়তো আপনাকে, শেষ প্রশ্নটা করে দিচ্ছি আপনাকে। এই আপনি বেশ দেখলাম টক শোতে বেশ উত্তেজিত, ফেসবুকে আপনাকে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ বলে ট্যাগ দেয়, আপনি কে বলে ওদেরকে জিজ্ঞেস করুন না ট্যাগ কেন দেয় আপনাকে? ট্যাগ কেন দেয় ওরা জানে। আমি যদি এখন আপনার একটা গালি দিই, আপনি সেটা হয়ে যাবেন না? অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে হবে আমি আপনাকে কেন গালি দিয়েছি। যারা আমাকে ট্যাগ করে তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে নিয়ে আসেন তাদেরকে। মানে আপনি, আমি উত্তেজিত হই নাই, আমি যেটা দরকার উপযুক্ত জায়গাতে উপযুক্ত কথা বলেছি। উত্তেজনা আর কাউকে প্রকৃত কারণে ধমকানো দুইটা এক না। আপনার আব্বা আম্মা আপনাকে কোনোদিন ধমকায় নাই? উত্তেজিত হয়েছিল, আপনি প্রাপ্য ছিল, আপনাকে ধমক দিয়েছে। আমি বাবের বয়সে আমি ধমক দিয়েছি। আচ্ছা, মানে ধমকটা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, আবার দিব, এবং আপনি যদি এখন এরকম করেন আপনাকেও দিব। আমি ধমক নিতে রাজি আছি। তো এই জন্য আমি মনে করি যে বেওয়ালসের জরিপ থেকে বরং আমাদের অন্য মেসেজ নেওয়া উচিত। সেটা হচ্ছে একটা বিরাট সংখ্যক ভোটার এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চায় এবং সেই ভোটের পার্সেন্টেজটা যথেষ্ট। একটা বিরাট সংখ্যক ভোটার এখনো পর্যন্ত বলছে না কাকে ভোট দিবে, আবার আরেক দল লোক বলেছে যে তারা সিদ্ধান্তই নেয় না কাকে ভোট দেবে। অর্থাৎ এখানে দুই ধরনের ইনফরমেশন আছে। একদল বলেছে জানি কাকে ভোট দেবো কিন্তু আপনাদেরকে বলবো না, আরেক দল বলেছে আমরা ডিসাইড করি নাই কাকে ভোট দেবো। ফলে এই নন ডিসাইডেড ভোটার এবং ডিসাইডেড বাট নট ডিসক্লোজিং ভোটার, এদেরকে যদি যুক্ত করেন তাহলে 47% লোক চুপ করেছিল এই জরিপে, 47% লোক চুপ করে আছে। ওইখানে বিএনপির ভোট আছে না, প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীকে আওয়ামী লীগ ভোট দিবে এরকম একটা বিশ্লেষণ। না, এটা যদি কেউ মনে করেন এটা কারণ মনে করতে বলেছেন পারেন যে স্থানীয় বিএনপির কর্মীরা যেহেতু সাবেক আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে কঠোর আচরণ করেছেন বলে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের অনেকেই জামায়াতকে কম খারাপ বিকল্প হিসেবে নিতে পারে। আওয়ামী লীগের ভোটাররা, এরকম একটা আওয়ামী লীগের ভোটাররা ঠিক এইরকম না যে তারা তাদের দীর্ঘদিনের যে আদর্শিক অবস্থান সেটাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র কেউ তাকে মার দিবে না সেই জন্য তাকে ভোট দিবে, ব্যাপারটা এরকম না। আর আওয়ামী লীগের অনেক তো টাকা দিয়ে এলাকায় এসেছেন এরকম খবর, সেটা একজন দুইজন 100-500 লোকের সাথে হতে পারে, একটা দলের সাথে করা খুবই কঠিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে 71 সালে যারা হত্যার সাথে জড়িত ছিল যে দল, সেরকম একটি দল এখন বলছে আমি তোমাদেরকে মারবো না, কতটুকু তাদেরকে বিশ্বাস করা যাবে সেটা তো চিন্তা করতে হবে। কেননা আওয়ামী লীগ তো বিচার করে তাদের নেতাদেরকে তো তার আওয়ামী লীগ রীতিমতো ফাঁসিতে মৃত্যুদণ্ড দিয়েছে। তো তাহলে আওয়ামী লীগ যদি বিশ্বাস করে যে তারা এসে তাদেরকে কিছু করবে না, করতে পারে। কিন্তু যদি আপনি যৌক্তিকভাবে চিন্তা করেন তাহলে আওয়ামী লীগ কখনোই জামাত বা এনসিপিকে ভোট দিবে না, হয় তারা ভোট দিতে যাবে না, আর যদি যায় তাহলে বিএনপি অথবা জাতীয় পার্টিকে ভোট দিবে। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ওরকম ভোট থেকে তারা নামে নেয় সেটা আমি বিশ্বাস করি না। তারা এখনও তৃণমূল পর্যায়ে শেখ হাসিনার জন্য তারা নিবেদিত প্রাণ। আমি এমন লোক খুবই কম দেখছি যে এত বদনামের পরেও শেখ হাসিনার বিরুদ্ধে এত প্রপাগান্ডা কিংবা এত সত্যতা সব মিলিয়েও তাদের কাছে এটা কিছুই না। তারা বলছে শেখ হাসিনা যেরকম বলছে উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, তারাও উই ডোন্ট কেয়ার, এবং তারা ওই পদ্ধতিতেই আছে। তারা তাদের নেত্রী কোনো ভুল করতে পারে না, তারা এই আইডিওলজিতেই আছে। মানে তাকে পাত্তাই দিচ্ছেন এরা এটাকে। কালকে থেকেও তো দেখছি আমি কোনো পাত্তা নেই। আমার মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা রায় হলো যেখানে যারা এই রায় যে যারা বিবাদী, হ্যাঁ, তারাও হেভি খুশি রায়ে, আর বাদী পক্ষ যারা
তারাও খুশি, তারা তো অবভিয়াসলি তাদের খুশি হওয়ার বিষয় আছে। বিবাদী পক্ষ নারাজ না, বিবাদী পক্ষ বলছে যে উই ডোন্ট কেয়ার। এবং তারপরে আর কে আছে, আর বাকি বাকি যারা আছে, রাষ্ট্রপক্ষের বিবাদী ছিল একজন। হ্যাঁ, তো এই দুই পক্ষই দেখি যে এটা তাদের কারো কিছু আসে তিনি যায় না। নারাজ বলেছেন যে যদি এই রায়ে তিনি নারাজ, কিন্তু এমনি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাদী পক্ষ তো অবশ্যই খুশি হবে, তারা জিতেছে, তাদের পক্ষে রায় এসেছে। এবং বিবাদী পক্ষ যিনি আছেন, যার কথা বলতেছিলেন আপনি, আমির হোসেন, উনিও মানে হেসে হেসে মানে বক্তব্য দিচ্ছিলেন, হেসে হেসে বক্তব্য দিচ্ছিলেন। তার মানে হচ্ছে যে ওনারও কোনো দুঃখ নেই। আমি বলছি যে ইয়েদের কথা, আওয়ামী সমর্থকদের কথা, তারাও যে তাদের নেত্রীর যে মৃত্যুদণ্ড হলো তাতে তাদের কোনো বোধোদয় না, তাতে কিছু আসে যায় না। তারা জানে এটা একটা ফার্সিক্যাল, তাদের দৃষ্টিতে এটা একটা ফার্সিক্যাল রায়। এটা শেখ হাসিনা যখন ফেরত আসবে, যখন ক্ষমতা বদল হবে, তখন এগুলো চলে যাবে। যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসবে একটু। কিন্তু আপনি উদাহরণ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সাইদির ঘটনা, যে এরশাদ আমলও কিন্তু একই ঘটনা করেছিল, এরশাদের ক্ষেত্রেও সেটাও একই রকম প্রতিক্রিয়া, আহামরি কিছু হয়নি। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাও আহামরি কোনো প্রতিক্রিয়া হবে না, কেন হচ্ছে না? এবং আপনারা এগুলো উদাহরণ দিচ্ছেন জামাতের আমলে যেটা হয়েছিল, জামাতের আমল মানে জামাতের ক্ষেত্রে যেটা ঘটেছিল, যে যুদ্ধাপরাধীদেরকে যখন বিচার করা হচ্ছিল, একের পর এক ফাঁসি হচ্ছিল, তখন এটা ক্লিয়ার বার্তা ছিল এরা আর টিকবে না, এদেরকে ফাঁসি হয়ে যাবে। তো সেই ফাঁসি ঠেকানো একটা ঘটনা ছিল, আরেকটা ছিল সরকার পতন ঘটানো, মরণ কামড় দিতে চেয়েছিল। হ্যাঁ, সরকারকে মরণ কামড় দিয়ে ফেলে দেওয়া। কারণ 14 শুধু একজনের ব্যাপারে, কিন্তু না একজন না, অন্যদের ব্যাপারে এরকম মৃত্যু দেখিনি তো আমরা ভাই। কারো ফাঁসির রায়ের পরে এতগুলো মানুষ, ঠিক আছে, একটা ঘটনা দিয়ে তো তারা বুঝেছে যে পারবে না। এই ঘটনা দিয়ে তারা যখন পরাজিত হয়েছে, তারা দেখেছে যে সরকার পতন ঘটানো এত সহজ না। তারা যে শুধু সাইদি সাহেবকে মুক্ত করতে চেয়েছে প্রতিক্রিয়া দেখে সেটা না, তাদের আলটিমেট উদ্দেশ্য ছিল সরকার পতন ঘটানো। এবং সেটা নিজামীর ক্ষেত্রে হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে হয়েছিল, কাশেম সাহেবের ক্ষেত্রে হয়েছিল, কোনোটা কম আন্দোলন হয় নাই। কিন্তু মূল বিষয় দাঁড়িয়েছিল যে 13 যেটা হয়েছিল সেটা অন্যদের মাত্র ছিল না, কারণ এটা দুইটা একযোগে যোগ হয়েছে। একটা হচ্ছে সাইদি সাহেবকে প্রতিক্রিয়া দেখানো, আর একটা হচ্ছে যে এটাকে যদি সরকার যদি পতন ঘটাতে পারি তাহলে কিন্তু আর কোনো বিচার এগুলো হবে না। এবং আলটিমেটলি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এখন শেখ হাসিনার ক্ষেত্রে আপনি সেটা কিভাবে আশা করছেন? ওরা তো কেয়ারই করে না, ওরা তো বলছে উই ডোন্ট কেয়ার। এরা তো খুব ভালো করে জানে শেখ হাসিনার কিছুই হবে না এই ধরনের মামলায়, এই ধরনের রায়তে। কারণ শেখ হাসিনা আছে একটা নিরাপদ জায়গায়, সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে? এবং বাংলাদেশ যদি আরো 14টা চিঠিও দেয়, ভারত কি এটা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে? ভারত বলছে নোটেড। দেখেছি, হ্যাঁ আমরা এটা দেখেছি। ভারত কি বলছে? আমরা দিব না, দিয়েছি কিসে বলেন নোটেড। তার মানে আমি তোমার এটা দেখলাম, এটার কোনো গায়ে মাখার কিছু নাই। সো এবং আমাদের একজন উপদেষ্টা এখন ওইখানে ভ্রমণ করছে এখন, বা কালকে যাবেন কালকে। তো উনি গিয়েও যে বড় কিছু করবেন তা তো না, কেউ তো আশা করে না যে খলিলুজ্জামান নিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ। সেই কারণে এটা হচ্ছিল না। তাদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তান তো আছে, পাকিস্তান তো নিজেই এটা বিনা ভিসায় আমাদের বহু কর্মকর্তা থেকে শুরু করে সবাই অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো তারা তো পাকিস্তানে যেতে পারে, আফগানিস্তানে যেতে পারে, যাদের সাথে সুসম্পর্ক আছে। এবং এই মুহূর্তে 5 আগস্টের পরে আপনি যদি খেয়াল করে দেখবেন, পাকিস্তান থেকে অতিথি আসার একটা বন্যা বয়ে গেছে, পাকিস্তান থেকে শিল্পী আসার একটা বন্যা বয়ে যাচ্ছে। পাকিস্তানের যেই সমস্ত আপনি কি বলবেন যে ডানপন্থী নেতাগুলো, যেগুলো পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসের উস্কানিদাতা, সেগুলো বাংলাদেশে এসে এখানে আবার সমাবেশ করছে এবং বলছে যে আপনার যেটা তারা পাকিস্তানে যেটা করে থাকে, যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী অন্যান্য যেগুলো আছে, কে মুসলিম আর কে অমুসলিম, সেগুলো নিয়ে পেঁচাল লাগিয়ে থাকা এবং নিজেদের মধ্যে হিংসা জেহাদ করা এবং একজন আরেকজনকে মারা, তারা সেই সমস্ত আইডিওলজিও বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করছে। সো এরকম একটা রাজনীতি যখন বাংলাদেশে চলছে, বাংলাদেশ সরকারের পলিসি যখন এটা, ভারত তো এগুলো নিয়েই উদ্বিগ্ন। তো ভারত, জি, আমি ফুয়াদ ভাইয়ের একটা আলোচনা থেকে শুরু করি। ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে 7,000-এর মতো আওয়ামী লীগ রাজাকার ছিল, 2,000-এর মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল। আমি 2019 সালের যেই তালিকাটা হয়েছিল, সেই তালিকাতে যেই 10,000, 11,000 যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যাতে 78 জন জামাতে ইসলামের
বেঁচে আছে, সক্রিয় রাজনীতিতে আছে, এরকম আইডেন্টিফাই হয়। সেই সময় জামাত ইসলাম গুজব ছড়ায়, জামাত শিবির, যে তাদের মাত্র 37 জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না। তো এইখানে 8,000 বলছে ফুয়াদ ভাই এবং 2,000 বলছে বিএনপির। ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য, কোনো গণমাধ্যমে আসেনি, সেটা প্রকাশিত হয় এবং এইটাকে ক্রস চেক করে বর্তমান সময়ে এসে দ্য ডিসেন্ট নামে যে জামাতে ইসলামের ওই সময়ের প্রোপাগান্ডাটা এটা একটা গুজব ছিল। আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এইভাবে বলছেন, যাক মানে আমরা জানলাম বিষয়টা আর কি, এভাবে একটা ভুল তথ্য এভাবে দিলেন আর কি, ঠিক আছে। আমার তথ্য ওইখানে আমরা এটাকে ওইভাবেই বলি যে জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয়, রাগ করেন কেন? রাগ তো করার কথা না, খুশি হওয়ার কথা। ব্যাম পার্টি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম, রাজাকারের সংখ্যা নিয়ে, ঠিক আছে। এবং আবারও আরেকটা সংখ্যা নিয়েই ফুয়াদ ভাই জড়িয়ে পড়লেন যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 7,000 না কত এরকম একটা সংখ্যা বললেন। কবি আসাদ মে মাসে 1971 সালে তিনি বলেছিলেন যে তার কবিতায় 10 লাখ মানুষ মারা গেছে। এটা শেখ মুজিবের বক্তব্য না। টাইমস 71 এপ্রিলের শুরুতে 1971 এপ্রিলের শুরুতে তারা লিখেছিল 3 লাখ মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। নিউজউইক এপ্রিলের মাঝামাঝি সময়ে 1971 সালের ঘটনায় লিখেছে এপ্রিলের মাঝামাঝি সময়ে 7 লাখ লিখেছে। দ্য বাল্টিমোর সান 14 মে 1971 লিখেছে 5 লাখ নিহতের সংখ্যা। দ্য মোমেন্টো কারাকাস জুনের 13 তারিখে লিখেছে 5 থেকে 10 লাখ নিহত। কারাই ইন্টারন্যাশনাল 28 জুলাই লিখেছে 5 লাখ। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে 23 জুলাইয়ে সংখ্যা 2 থেকে 10 লাখ। টাইমস সেপ্টেম্বরে গিয়ে বলেছে 10 লক্ষাধিক। দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইটেক তারা লিখেছে যে 1971 1 অক্টোবরে 20 লক্ষ শহীদের সংখ্যা। ন্যাশনাল জিওগ্রাফি 1972 সালে সেপ্টেম্বরে লিখেছে শহীদের সংখ্যা 30 এবং 1971 সালের কোনটা নেব 1971 সালের, হ্যাঁ এগুলো কি বলছি ঘটনাগুলো উনি একটা কথা বলেছেন যে আমি প্রশ্নটা করি আমি বলছি দেখেন মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ কোনটা নিব দেখেন এখানে ঘটনা তথ্যগুলো আসছে এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর, দিন যাচ্ছে সংখ্যা 2 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 7 লাখ, 7 লাখ থেকে 10 লাখ, এইভাবে ডিসেম্বরের আগেই এই স্টেটমেন্টটা আসছে। দেখেন 1 অক্টোবর 1971 দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস বলছে যে শহীদের সংখ্যা 20 লক্ষ। 1972 সালের সেপ্টেম্বরে ন্যাশনাল জিওগ্রাফি লিখছে শহীদের সংখ্যা 30 লক্ষ। অর্থাৎ 30 লক্ষ সংখ্যাটা শেখ মুজিবুর রহমানের বানানো কোনো তথ্য না। আমার প্রশ্ন সেটা না, উনি একটা কথা বলেছেন তালিকাটা করা হলো না কেন? হ্যাঁ উনি বলেছে তালিকাটা করা হলো না কেন, এর ব্যর্থতা কার দিবেন? এটা তো আমাদের, এটা আমার ব্যর্থতা, এটা ফুয়াদ ভাইয়ের ব্যর্থতা, এটা আওয়ামী লীগের ব্যর্থতা, এটা বিএনপির ব্যর্থতা না। আমরা এটা নিয়ে জোর দাবি করি নাই, আমরা জানতে চাই না, এটা আমরা জোর আওয়াজ তুলি নাই, সবাই বলি নাই। যারা দায়িত্ব ছিল তারা করে নাই। বিএনপি দায়িত্ব ছিল, জামাত দায়িত্ব ছিল, আওয়ামী লীগ দায়িত্ব ছিল, বিভিন্ন সময় ক্ষমতা ছিল, এরশাদ ছিল, কেউই করে নাই বলেই বিতর্ক। কিন্তু বিতর্ক হলেও ঐতিহাসিক সাইন রয়ে গেছে সংখ্যাটার। 17 ডিসেম্বর থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান 9 জানুয়ারি বাংলাদেশে পদার্পণের আগ পর্যন্ত 30 লক্ষ সংখ্যাটি না হলেও 1 ডজন পত্রিকায় আসছে। আমি একটা নতুন প্রশ্নে যাই। কেউ কেউ আপনাকে বলে যে জামায়াতের বিপক্ষে কথা বলেন, অন্যান্য দলের বিপক্ষে বলেন, বিএনপির পক্ষে কোনো কথা বলেন না, আপনি কবে যোগ দিচ্ছেন বিএনপি? আচ্ছা, প্রথমত হলো বিএনপি যে জায়গায় কাজ করে আমরা ভিন্ন জায়গায় কাজ করি। কাজের অনেক কিছু মিল আছে, জাতীয়তাবাদের বিষয়ে মিল আছে, আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী বিষয়গুলোতে মিল আছে, কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন ন্যারেটিভ আছে। তাদের যেরকম 31 দফা আছে, আমাদের এরকম 10 দফা আছে, সেগুলো দেখলে আলাদা। এবং আমরা এই ভিন্ন চিন্তা নিয়ে রাজনীতি করতে চাই। এমনকি আমরা ধানের শীষ প্রতীক নিয়েও মানে হলো যদি সুযোগ আসে আমাদেরকে, যদি তারা জোটের অংশ হিসেবে যদি বলে যে এটা আপনারা করেন, তাহলে এখন না, আরো 2 মাস 3 মাস আগে থেকে আমরা বলে তাদের সাথে যুক্ত হতে হবে। আগে আমরা তো তাদের সাথে যুগপৎ আন্দোলনে একসঙ্গে ছিলাম। না আমি নির্বাচনের বিষয়ে আমাদের তো ছোট সংগঠন, এই ছোট সংগঠনে তাদের দরকার হবে কিনা সেটাই একটা বিষয়, ঠিক আছে। সেই কারণে কি আপনারা সবসময় বিএনপির পক্ষে কথা বলেন? না অনেকেই আমি যদি দেখেন নেওয়ার জন্য নেওয়ার জন্য বিষয়টা না। বিএনপি একটা বড় দল। আমি বলছি
আমাদের আমজনতা দল একটা ছোট সংগঠন, এটা ছোট ছোট জায়গায় ভূমিকা রেখেছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের 7 জন মানুষ মারা গেছে, 100-এর উপরে আহত হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট জায়গায় চেষ্টা করি, ঠিক আছে। আপনারা অবশ্যই আমরা চাই নির্বাচন করতে। আমাদের নিবন্ধন নিয়ে অনেক জটিলতা হচ্ছে, আমরা চেষ্টা করছি নিবন্ধনটা পাওয়ার। নিবন্ধন পেলে আমরা সারা দেশেই সকল জায়গা থেকে প্রার্থী দেব, এবং আমাদের এটা আমাদের একটা খুব আবেদন, আমাদের নিবন্ধনের এই জটিলতাটা শেষ হয়ে যাক। এবং আমরা বিএনপিকে কেন সমর্থন করি সেটা জিজ্ঞাসা করেছিলেন। প্রথমত জাতীয়তাবাদী দলের চিন্তাগুলো আমাদের ভালো লাগে, ঠিক আছে, সে জায়গা থেকে। এবং এছাড়া বিএনপির বিদেশ ভক্তি কম, যেটা অন্যান্য দলগুলো বিদেশি শক্তির সাথে বেশি বেশি মিটিং করে, আলোচনা করে, সে জায়গা থেকে বিএনপির এই প্রবণতা কম হওয়ার কারণে আমরা বন্ধু হিসেবে প্রশ্নে যাই। তারেক রহমান, আপনি কোনো কোনো সময় বলেছেন যে জামায়াত বেশি আসন পাবে না বিএনপিকে ছাড়া, এরকম একটা বক্তব্য আপনার ভাইরাল দেখেছি, কিন্তু বিভিন্ন জরিপ বলছে জামায়াতের আসন বাড়বে। আপনার বক্তব্যটা কি? আসলে জামাত কয়টা আসন পাবে? আরো তো নতুন নতুন পার্টি আসছে, এবি পার্টিও হলো, তারাও নির্বাচন করবে। এনসিপি তো আর করে জুলাই অভ্যুত্থানের একটা নেতৃত্বে দেওয়া সংগঠন, তারা কতগুলো আসন পাবে বলে মনে হয়? জি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঢাকা ভিত্তিক যে ইস্টাবলিশমেন্ট, সেখানে সোশ্যাল মিডিয়াতে যারা ভালো করবে তারা নির্বাচনেও ভালো করবে। কিন্তু ঢাকার বাহিরে প্রান্তিক পর্যায়ে যে রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট, সেখানে আপনার হলো অনেক কঠিন হিসাব নিকাশ। সেখানে ফ্যামিলি লিগ্যাসি আছে, রাজনৈতিক লিগ্যাসি আছে, এবং আপনার দীর্ঘ সময়ের জনগণের সাথে একটা বন্ধুত্বের আছে। জামাত তো নিজেকে জামাত হিসেবে বলতোই না আগে, তারা আবার ভোট চাইতে গেলে কি পরিচয় ভোট চাইতে যাবে? সেই জায়গা থেকে বলছি, যারা নিজেদের পরিচয়টাই দিতে শঙ্কাবোধ করতো আগে, তারা হঠাৎ করে 2-4 মাস, 5 মাস, 6 মাসের ক্যাম্পেইনে সব উল্টাই ফেলবে। এখান থেকে আমার যে তারা ফেসবুকে অনেক হাইপ তুলতে পারে, কৃত্রিমভাবে জনপ্রিয়তা দেখাতে পারে, কিন্তু এর মানে পাবলিক কনসার্ন না। আর 1971 সালের এই বিষয়টা অনেকে বলতে পারে যে এগুলো আর প্রয়োজন নাই, এগুলো এখন কেন বলছি, নতুন করে সাজাইতে হবে। আমি বলি ভাই, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন রাজাকারদেরকে মানুষ যেরকম মনে রাখবে, মুক্তিযোদ্ধাদেরকে মনে থাকবে। যতদিন এই পতাকা থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন এই মানচিত্র থাকবে ততদিন এই মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন আমাদের জাতিসংগীত থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক। আপনি যতই অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেন, এই বিজয়ের মাসে এই আলোচনা চলবেই।